ফিল্মি কায়দায় অপহরণ 1.5 কোটি টাকা মুক্তিপণ দাবি করে তৃণমূলের প্রাক্তন সভাপতিকে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা। 1.5 কোটি টাকা মুক্তিপণ দাবি করে ফিল্মি কায়দায় প্রকাশ্য দিবালোকে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতিকে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়া নবদ্বীপ থানার চর ব্রাহ্মণনগরে। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতন সোমবার বিকেলে বাড়ির গেটের সামনে চেয়ারে বসেছিল প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা হরিদাস দেবনাথ। হঠাৎ একটি 4 চাকা গাড়ি এসে তার সামনে দাঁড়ায়। পেছনে প্রায় গোটা 20 মোটর বাইক। তৎক্ষণাৎ গাড়ির মধ্যে তুলে নিয়ে গিয়ে তাকে চোখ এবং হাত বেঁধে দেওয়া হয়। এরপর একটা বাগানে টিনের ঘরে ঢুকিয়ে তার উপর চলে শারীরিক ও মানসিক নির্যাতন, বেধড়ক মারধর করা হয়। 1.5 কোটি টাকা মুক্তিপণ না দিলে তার ছেলে, বৌমা এবং নাতিকে তুলে নিয়ে আসার হুমকি দেয় অপহরণকারী দুষ্কৃতীরা। এরপর টাকা দিতে রাজি হলে তিনি বাড়ি ফিরতে চায়। টাকা জোগাড় করার জন্য অপহরণকারী দুষ্কৃতীরা চোখ, মুখ এবং হাত বেঁধে একটি বাইকে চাপিয়ে নির্জন একটা গলির মধ্যে ছেড়ে দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ। স্ট্যান্ডটা করতে হবে তো তোমাদেরকে। আমাকে এখানে ফোন করে অতনু দেবনাথ বলে আমাকে একজন ফোন করে, এমএলএ নাম্বারে অতনু দেবনাথ বলে একজন ফোন করে যে তার বাবাকে কিডন্যাপ করা হয়েছে, এবং সেটা আবার ফিল্মি কায়দায় 20-25টা বাইক এবং একটা স্করপিও দিয়ে বিকেল 4:30টার সময় ওনাকে কিডন্যাপ করা হয়। ওনাকে কিডন্যাপ করে সঙ্গে সঙ্গে উনি বিধায়কের নাম্বারে ফোন করেন। বিধায়ক জানার সাথে সাথে আমাকে পাঠান এখানে প্রতিনিধি হিসাবে, এবং আমার সাথে আরও ছিল এখানে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কানাই, আমার ভাই বিজয়, সবাই এখানে ছিল পরিস্থিতি, এবং আমাদের মধুদা, মণ্ডল সভাপতি মধুদা, তাপস, অনেকেই ছিল এখানে, সবাই বিষয়টা নেই। এবং সন্দেহজনকভাবে 3 জনকে আটকও করা হয়েছে এবং বাকিদের জন্য খোঁজখবর করা চলছে। পুলিশ প্রশাসন এখানে আছে, সশস্ত্র পুলিশ প্রশাসন, আইসি নিজে এসেছিলেন এবং এসপি সাহেব বলেছেন এই ব্যাপারটা নিজের থেকে ভালোভাবে দেখছেন। আর বাকিদের খোঁজ চলছে, সিসিটিভি দেখা চলছে, যা পাওয়া যাবে ওটার উপর অ্যাকশন নেওয়া হবে নাকি তাদের উপর একদম তাদেরকে অ্যারেস্ট এবং তাদের উপর যোগ্য শাস্তি দেওয়া হবে তাদেরকে। যাকে অপহরণ করা হয়েছে বলছেন, তিনি কি কোনো অভিযোগ করেছেন এখনো পর্যন্ত? তিনি অভিযোগ করেনি। তিনি এইটুকুই বলছেন যে তাকে মারধর করা হয়েছে, প্রচণ্ড পরিমাণে তাকে মারধর করা হয়েছে। তিনি কিছু বলার এই মুহূর্তে তিনি বলার পজিশনে নেই। তিনি বলছেন কালকে সকালে উনি সব কিছু বলবেন। এবং যারাই ওনাকে একটাই কথা বলতে যায়, যারা ওনাকে ধমকাচ্ছে যে ওনাকে জীবন থেকে মারবে, তারা এইটুকু যেমন সাবধান হয়ে যায়, তাদের লাশগুলো পড়ে যাবে যদি এরকমভাবে করে। একটাই কথা, কেউ কোনো দোষী সাজা না পেয়ে ছাড়া পাবে না। এবং যদি তারা ভাবে যে আমরা কিছু করব না, এইভাবে থাকবো, তারা ভুল ভাবছে। আমরাও তাদের বাড়ি ঢোকা বন্ধ করব। এবং একটাই কথা, তারা যেমন নিজের থেকে স্যারেন্ডার করে, যদি স্যারেন্ডার না করে তাদের উপর অ্যাকশন নেবে। পুলিশ অ্যাকশন তো নিচ্ছে এবং আমাদের দলের ছেলেরাও অ্যাকশন নেবে। কী অ্যাকশন নেবে সেটা তারা দেখতে পাবে যোগ্য। তার পরিবারের উপর যদি কোনো রকম অত্যাচার করায়, যে করছে কালপ্রেট, সেও যেমন এটা জেনে রাখে তার পরিবারও আছে, তার পরিবারের উপরও সেইভাবে অ্যাকশন নেওয়া হবে। আমি প্রতিদিনের মতো গতকাল আমার বাড়ির সামনে হেঁটে আমি এখানে বসি। গতকালও আমি বসেছিলাম, আনুমানিক বেলা 4:30টার সময় হঠাৎ আমার সামনে এসে একটা গাড়ি দাঁড় করায়। পিছনে দেখলাম আনুমানিক প্রায় 20টা মোটরসাইকেল। আমাকে বলল এই গাড়িতে ওঠ। আমাকে টেনে, আমি বললাম তোমরা কারা কারা, আমাকে টেনে গাড়িতে তুলে দিল। তুলে দিয়ে গাড়িতে নিচে বসিয়ে আমার চোখ বেঁধে দিল, পিছনে হাত বেঁধে দিল। আমি সেই অবস্থায় ওদের সাথে গেলাম। কিছু দূর যাওয়ার পর আমি দেখলাম একটা জায়গাতে আমার গাড়ির থেকে নামিয়ে, মানে পায়ে পাতা লাগছে, তার মানে জঙ্গল, মানে আইডিয়া করে নিলাম সেই জঙ্গলে নিয়ে দাঁড় করিয়ে আমাকে বলছে আমরা যা বলবো সেটাই তোমার শুনতে হবে। তা আমি বলছি কি বলবে বলো। তো ওরা মানে আমার কাছে বিভিন্ন সময় মানে কথা বলে ওরা 1.5 কোটি টাকা দাবি করে যে 1.5 কোটি টাকা আমাদের দিতে হবে। আমি বললাম আমি 1.5 কোটি টাকা কোত্থেকে দেবো। এই কথা বলাতে ওরা আবার কি করেছে, আমাকে চোখ পিছনে হাত বেঁধে ওরা আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল। আমি ভাবলাম এখানে একটা ছোট ঘরের মতো আছে, টিনের শব্দ হচ্ছে। এটা ভেবে ওইখানে গিয়ে আমাকে বলল টাকা দেবে কিনা বল, নাহলে তোর বড় ছেলেকে, বৌমাকে, তোর নাতিকে এখনই তুলে নিয়ে আসবো, তখন বুঝবি। তা আমি কিছুতে রাজি হচ্ছিলাম না। তখন আমাকে প্রচণ্ড মারধর করে, শারীরিক প্রচণ্ড অত্যাচার করে। অত্যাচার করার পর আমি অত্যাচারের ভয়ে তাদের কথায় আমি রাজি হয়ে যাই। ঠিক আছে আমি বাড়িতে যাই,
আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে টাকা জোগাড় করে তোমাদের টাকা দেওয়ার ব্যবস্থা করছি। এই কথার পরিপ্রেক্ষিতে যথারীতি আমাকে একটা মোটর সাইকেলে তুললো। একজন মোটর সাইকেল চালিয়েছে এবং পিছনে বসছে। তখন আমার সে মোটর সাইকেলের ওই চোখ বাঁধা অবস্থায় পিছনেও হাতটা নিয়ে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে ওরা ঘুরে ঘুরে এখানে একটা জায়গাতে আমার দোকানের পাশে বিমল দেবনাথের বাড়ি একটা গলিতে আমাকে নামিয়েছে। আমি কি করে বললাম এই গলির রাস্তা, যে আমাকে নামিয়ে বলল পিছন দিকে তাকাবি না, একদম সামনের দিকে চলে যা। ওরা কি করলো, আমাকে ওই বাধা অবস্থায় ওই মানে যখন নামিয়ে দিল তখন আমি চোখটা খুললাম। খুলে দেখি যে আমি এই আমাদের চরমাইদা পঞ্চায়েতের বিমল দেবনাথের গলিতে আমাকে দাঁড় করিয়ে ওরা চলে গেছে মোটরসাইকেলে ওই গলি দিয়ে। যথারীতি তারপরে আমি বাড়িতে আসলাম। আমি বাড়িতে হেঁটে আসতে পারি না। এখানকার লোকেরা দৌড়িয়ে আমাকে ধরেছে। ধরার পরে আমি অসুস্থ হয়ে পড়ি। আমি এমন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি যে আমার আর কোনো দিশা ছিল না। আমি আতঙ্কে সারা রাত্রি ঘুমাতে পারিনি। তারপরে আমি প্রশাসনের খবর পেয়ে আমার কাছে আসে। আমি প্রশাসনের কাছে বলেছি যে যারা এই কর্ম করেছে তারা আপনার তদন্ত করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। তার কারণ আমি তাদেরকে চিনতে পারিনি, কিন্তু আমাকে এইভাবে চোখ বেঁধে হাত বেঁধে আমি চিনতে পারিনি, অথচ বুঝতে পেরেছি ওরা দুষ্কৃতী এবং ওরা আমাকে প্রচণ্ড মারধর করেছে। এবং আমাকে মারধর করার পর আমি বাড়িতে এসে প্রায় অজ্ঞান হয়ে পড়ি। তারপরে প্রশাসনের লোকেরা আসে। প্রশাসনের লোকেরা আসার পর আমি বলেছি আজকে আমি কিছু বলতে পারছি না, কালকে আমি বলবো, আমি খুব অসুস্থ। তারপরে মহারাজগঞ্জ থেকে মেডিকেল ডাক্তার আসে, আমাকে দেখে অসুস্থ ওরা বলার পর ওরা চলে যায়। আজকে আমার ছেলে মানে নবদ্বীপ থানায় গিয়ে যে ঘটনার বিবরণ অনুযায়ী আইসি সাহেবের কাছে একটা লিখিত অভিযোগ করেছে। আমাদের লিখিত অভিযোগের মধ্যে ছিল এই দুষ্কৃতীরা যেন আর কোনোদিন এই ধরনের কাজ করতে না পারে, প্রশাসন তদন্ত করে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমি নবদ্বীপ থানার আইসি সাহেবের কাছে আমি আমার বক্তব্যটা ছেলের কাছে দিয়ে আমি আইসি সাহেবের কাছে আমি দিয়েছি। অতি সত্ত্বর যেন তাদের ব্যবস্থা না হয়। আপনার নাম? আমার নাম হরিদাস দেবনাথ। আমি একটা সময় প্রশাসনে ছিলাম এবং ওই পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এবং নদিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মদক্ষ ছিলাম। এখন 7 বছর হলো আমি কোনো রাজনীতির সাথে যুক্ত নেই।